কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। মুভিস বেঙ্গালি স্টোরজ চ্যানেলে সকলকে স্বাগতম জানাই এবং আজ আমি যে সিনেমার গল্প বলতে যাচ্ছি তা হলো 2024 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিমরু। সিনেমার শুরুতে আমরা দেখি যে কলেজের শেষ দিনে শচীন নামের একটি ছেলে অঞ্জলি নামের একটি মেয়ের কাছে তার প্রণয় নিবেদন করে। প্রথমবার অঞ্জলিকে দেখে সে প্রেমে পড়েছিল কিন্তু এখন পর্যন্ত বলতে পারেনি, তাই শেষ দিনে সাহস জোগাড় করে সব খুলে বলে। অঞ্জলি বলে যে তার আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। শচীনের মন ভেঙে গিয়েছিল এবং এখন কলেজও শেষ, তাই সে তার ভাঙা হৃদয় নিয়ে বাড়িতে আসে এবং এখন একটি পরিকল্পনা করে। সে আরও পড়াশোনার জন্য যাবে। শচীন ভিসার জন্য আবেদন করেছিলেন এবং খুব উত্তেজিত ছিলেন ইউকে যেতে, কিন্তু তার ভিসা বাতিল হয়ে যায়। এখন মাত্র 6 মাস পর আবার আবেদন করা সম্ভব ছিল। তার বাবার একটি বেকারির দোকান ছিল এবং সে কেক ইত্যাদি সরবরাহ করতে যেতেন। তারপর একদিন শচীন তার বন্ধু অমলের বাড়িতে পৌঁছান। নেশাগ্রস্ত অবস্থায় শচীন তার সাথে এ পর্যন্ত যা ঘটেছে তার সবই তাকে বলেন। শচীন তাকে বলেছিলেন যে আমাকে এখান থেকে চলে যেতে হবে কারণ এখানে আমার কিছু হবে পারে না। অমল, তুমি যদি সাহায্য করতে পারো তাহলে আমাকে বলো। অমল রাতে শচীনের কাছে যায় আর বলে আমি হায়দ্রাবাদে যাচ্ছি, সে ওইখানে গেট কোচিং করব, আমার সাথে চ, তুইও কোচিং করবি। শচীন বলে গেট কোচিং করে কি করবে? তখন অমল বলে যে তুই এইখান থেকে দূরে যাবি, কি বল? তখন শচীন রাজি হয়ে যায়। এখন এর পরে আমরা রেনু নামে একটি মেয়েকে দেখতে পাই, যে সম্প্রতি হায়দ্রাবাদে একটি নতুন চাকরিতে যোগ দিয়েছে। সে তার বান্ধবী কার্তিকার রেফারেন্সে এসেছে এবং তার সাথেই থাকে। আর তার সাথে আর একটি মেয়ে থাকে, তার নাম নিহারিকা। অফিসে আদি নামে একটি ছেলে আছে, সে সবার চেয়ে সিনিয়র। যখন সে প্রথমবার রেনুকে দেখেছিল তখন সে তাকে পছন্দ করতে শুরু করেছিল এবং সে রেনুর দৃষ্টি আকর্ষণ করার জন্য তার জন্য কিছু করতে থাকে। তবে মনে হয়েছিল যে এটি কেবল তার স্বভাব ছিল, সহায়ক কিন্তু মিষ্টি। অন্যদিকে শচীন ও অমল হায়দ্রাবাদে এসে একটি ছোট রুম নিয়ে কোচিং ক্লাস নেওয়া শুরু করেন। এখন এক রাতে 3 মেয়ে একসঙ্গে মদ্যপান করছিল, তাই গুঞ্জন হলো যে রেনু এমন একটি ছেলে চায় যে তার চেয়ে বেশি পরিণত এবং স্থিতিশীল। তাই কার্তিক নিহারিকাকে তার জন্য একটি ছেলে খুঁজতে বলে। পছন্দ করি এমন একটা ছেলে। নিহারিকা একটা বিয়ারের ক্যান তুলে নিচে ফেলে দিয়ে বলে যার কাছে এটা পড়বে তুই সেই লোককে বিয়ে কর। নিচ থেকে একজন বৃদ্ধ চাচার চিৎকার শুনে তারা সাথে সাথে পালিয়ে যায়। বাইরে খাওয়ার সময় শচীন এবং অমল তাদের কোচিং স্যারের সাথে দেখা করেন এবং তিনি বলেন যে তিনি শীঘ্রই বিয়ে করছেন, তোমাদের অবশ্যই আসতে হবে। রেনুর অফিসে কাজ করা মেয়ে শ্রাবণীর বিয়ে ছিল, তাই সবাই সেখানে যায়। সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না একটি গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অনেক লোক অল্পের জন্য পালিয়ে যায় এবং তাদের প্রাণ বাঁচায়। যখন গাড়িটির সাথে সংঘর্ষ হয় তখন সেই গাড়িতে শচীন এবং অমলকে দেখানো হয়, যারা তাদের স্যারের বিয়েতে এসেছিলেন এবং শ্রাবণীর সাথে বিয়ে করছিল। আদি ও বাকিরা অমল ও শচীনের উপর খুব রেগে যায় যে কারো কিছু হলে কি হবে। তখন রেনু মাঝখানে এসে তাদেরকে থামায়। শচীন যখন রেনুকে দেখে তখন তার হৃদয়ের ভিতরের প্রেমের পাখিটি ভেসে ওঠে এবং রেনু প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে যায়। এখন যখন বিয়ের আচার অনুষ্ঠান চলছিল তখন শচীনের চোখ শুধু রেনুর দিকেই স্থির ছিল। অমলও বুঝতে পেরেছিল যে শচীন রেনুকে পছন্দ করেছে। বিয়েতে যখন নাচের অনুষ্ঠান হয় তখন রেনু আর আদি একসঙ্গে নাচছিল, তাই তাদের এত কাছ থেকে দেখে শচীন মনে মনে রেগে যায়। এরপর যখন শচীন, আমান, রেনু ও আদি সবাই বসে আছে, আদি তাদের ঠাট্টা করতে শুরু করে এবং তাদের মনোযোগ দিতে বলে যে তারা এখানেও ভাঙচুর শুরু করতে পারে, কিন্তু কেউ হাসে না। শচীন অমলও মজা করে। রেনু আদির কথায় না হাসলে সে শচীনের কথায় কথায় সে অনেক হাসি পায়, তা দেখে আদি বিরক্ত হয় এবং তারা দুজনেই তার শত্রু হয়ে যায়। রেনু আর কার্তিকাকে একা দেখে দুজনেই কথা বলতে যায়। তখন রেনু জিজ্ঞেস করতেই শচীন জানালেন, হঠাৎ তার গাড়ির সামনে কেউ এসে পড়েছিল। আমি ব্রেকের পরিবর্তে এক্সিলারেটরে পা দিলাম এবং তখনই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। বিয়ের শেষে রেনুকে হায়দ্রাবাদ ফিরে যেতে হবে, কিন্তু আদি ভাইজাগ যাচ্ছিল। কিছু কাজের কারণে সে রেনুর সাথে যেতে পারবে না, তাই রিনু এবং কার্তিকা মনে করেন যে তারা শচীনের সাথে যাবে। কিন্তু আদির এটা পছন্দ হয় না, তাই সে অনেক নাটক তৈরি করে যাতে রেনু তার সাথে না যায়। কিন্তু শেষ পর্যন্ত রেনু শচীনের গাড়িতে চলে যায়। শচীন ভিতরে ভিতরে খুশি ছিল যে সে যাকে ভালবাসত তার সাথে যাচ্ছে, তাই তারা চারজনই মজা করে হায়দ্রাবাদে পৌঁছে যায় এবং তারপর নম্বরটিও নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
রেনুকে কাছে পেতে চেয়েছিলেন শচীন, কিন্তু দারিদ্র্যে কিভাবে কাছে পাবেন। তাই প্রথমে তাকে টাকা রোজগার করতে হয়। তাই সে অমলের মিসির মুরগির দোকানে কাজ করে। এরপর শচীন রেনুর বাড়ির কাছে একটি ঘর ভাড়া নেয়। অফিসে আধি সমস্ত মেয়েদের মধ্যে পেপার স্প্রে বিতরণ করে তাদের নিরাপত্তার জন্য। সে মনে করেছিল যে শচীন রেনুর জন্য বিপদের কারণ হতে পারে, কিন্তু বাস্তবে সে তো রেনুর জন্য এই সব করছেন। এখন শচীন এবং অমল রেনু ও কার্তিকাকে ক্লাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আর তখনই শচীন রেনুকে বলবে তার মনের কথা। রেনু এবং কার্তিকা অনুভব করেছিল যে অমল কার্তিকার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, যদিও সে ইতিমধ্যেই অন্য কারোর ছিল। তাই তারা মনে করে যে এরকম কিছু হলে তারা বলবে যে তার আগে থেকেই অন্য কেউ আছে। রেনুর কাছে টেলিস্কোপ ছিল, তাই সে সেটা এনে দেখবে তারা কি করছে। তার রুমের দিকে তাকালে সে দেখতে পায় শচীন নাচছে আর তোয়ালি খুলছে। তখন সে শচীনের সব গুপ্তধন দেখে নেয় পান। তখন অমল, শচীন, রেনু, কার্তিকা যাচ্ছিল, কিন্তু এখন নিহারিকাও এসেছে। তাই কার্তিকা ফোন করে বলে যে আমাদের আদিকেও ডাকতে হবে, নইলে স্ট্যাগ এন্ট্রি আরোপ করা হবে। তখন শচীন বলে, না, ওকে ডাকবেন না, আমরা নিজেরাই একটা ছেলের ব্যবস্থা করব। অমল তার চাচাতো ভাই টমাসকে ডাকে, যার গাড়ি নিয়ে সে ঘুরে বেড়ায়। তারপর সবাই ক্লাবে যায়। শচীনের দিকে তাকিয়ে দূরবীন দিয়ে যে দৃশ্য দেখেছিল তা মনে করে বারবার হাসছিল রেনু। কার্তিকাকে একা দেখে সে তাকে ডাকে যাতে মেয়েটিকে আগে তার পাশে নেওয়া যায়। যখন সে তার পুরো ঘটনা বলে, কার্তিকার ভুল বোঝাবুঝি পরিষ্কার হয়ে যায় যে অমল তার জন্য নয়, বরং রেনু এবং শচীনের মধ্যে বন্ধন বাড়াতে এত কিছু করছে। সে বলে, রেনু তোমার মুখের উপর না বলবে। রেনু এমন একটি ছেলে চায় যে পরিপক্ক, সুসংগঠিত, কিন্তু তোমার ক্যারিয়ার সম্পর্কে তার কোন ধারণা নেই। কখনো তুমি চলে যাওয়ার পরিকল্পনা করো, কখনো তুমি গেট কোচিং করা শুরু করো, এবং এখন তুমি একটি কাজ করছো। আদির মতো ছেলে রেনু চায় আর হতে পারে। এখন বলো, ভবিষ্যতে যদি তোমরা দুজনে একত্র হও, এসব জানার পর তুমি কি চাও যে আমি তোমার অনুভূতির কথা রেনুকে বলি? কার্তিকা এতটাই বলেছিল যে এখন শচীন রেনুকে কিছু বলার সাহস পাচ্ছে না, তাই সে তাকে কিছু না বলতে বলেছিল। কলেজের শেষ দিনে যখন শচীন একটি মেয়ের কাছে তার অনুভূতি প্রকাশ করেছিল, তখন সে প্রত্যাখ্যান করেছিল, এবং আজ শচীন তার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ সম্পর্কে এত কিছু শুনতে পান। তাই এই দুঃখে শচীন প্রচুর মদ্যপান করে ক্লাবে প্রে শুয়ে থাকে তার ভাঙ্গা হৃদয় নিয়ে। কার্তিকা ঠিকই বলেছিল যে আদির কাছে তার সবকিছু আছে, বাংলো, গাড়ি, টাকা, ভালো চাকরি। একটা মেয়ে তার জীবন সঙ্গীর কাছে যা চায়, রেনু তাকে ভালোবাসবে এমন সম্ভাবনা বেশি ছিল, কিন্তু শচীন তাকে ভালোবাসা বন্ধ করতে পারেনি। সে ভাবে এই সব কথা কার্তিকা বলেছে, রেনু তো বলেনি। রেনুর সাথে তার আরো বেশি সময় কাটানোর, তার প্রতি তার ভালোবাসা দেখানোর এবং তার কাছে তার অনুভূতি প্রকাশ করার সুযোগ ছিল। রেনু অফিসে একটি পার্টি দিচ্ছিল রেনু, তাই শচীন যেখানে কাজ করেছিল সেই জায়গা থেকে একটি বার্গার অর্ডার করে। শচীন অর্ডার দিতে যায়। রিনু যখন দেখে যে সে কতটা ব্যস্ত কাজ করে, সে তাকে বলে যে সেখানে একটি কোম্পানি আছে যেখানে সে কাজ করতে পারে। রেনু বলে, তুমি যদি এই কাজ করতে চাও তাহলে আমাকে তোমার জীবন বৃত্তান্ত পাঠাও। এখন দেখছি শচীন তার কলেজের সার্টিফিকেট নিতে গেছে। ঠিক তখনই সে জানতে পারে যে রেনু বাড়ি যাচ্ছে এবং তার পেট খারাপ। শচীনের দেওয়া বার্গার খেয়ে তার পেট খারাপ হয়েছে। সেখান থেকে যখন রিনিউয়ের ট্রেন চলে যাওয়ার কথা, তখন সে এক বৃদ্ধ মহিলার কাছ থেকে ওষুধ নেয় এবং দৌড়ে সেখানে পৌঁছায়। রেনুকে দিতে রেল স্টেশনে একই ট্রেনে চড়েন শচীন। এই বলে আমিও বাসায় গিয়ে দেখা করব। রেনুর মনে প্রশ্ন আসতে থাকে, শচীন এত পরিশ্রম করলো কেন, এত দৌড়াচ্ছিল কেন? এবং তারপর যখন আমি ট্রেনে উঠি, তখন শচীন অজ্ঞতার ভান করে বলে যে আমি বাড়ি যাচ্ছি কারণ আমাকে ভিসার জন্য উত্তর দিতে হবে। এদিকে রেনু আধির ভিডিও কল পায় এবং শচীনকে তার পাশে বসে থাকতে দেখে তার রক্ত জ্বলে ওঠে। কিন্তু আধি কি করতে পারে? চলন্ত ট্রেন থামাতে পারবে না। শচীন রেনুকে বলে যে সে আদির সাথে সম্পর্কে থাকলেও তার এইভাবে চিৎকার করা এবং কথা বলা উচিত নয়। রেনু বলে, ওর সাথে আমার কোন সম্পর্ক নেই। এখন পর্যন্ত অফিসের লোকজন তার নামেই কথা বলে, এখন তুমিও করতে শুরু করেছো। শচীন কিছুটা স্বস্তি পায় যে রেনুর প্রতি তার কোন অনুভূতি নেই। দারুণ। রেনু যখন ঘুমিয়ে পড়ে, শচীন তাকে বলে যে আমি বাড়িতে যাওয়ার জন্য আসিনি, আমি শুধু তোমার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম। সেদিন তোমাকে বিয়েতে দেখে আমি তোমার প্রেমে পড়েছিলাম। এই বলে তোমাকে ক্লাবে নিয়ে গিয়েছিলাম, আর আজ আমিও এসেছি এই ট্রেনে।
আমি যদি তোমার সামনে এসব বলতাম তাহলে তুমি হয়তো রেগে যেতে, তাই তোমাকে ঘুমানোর পর এসব বলছি। মানে, শচীনের সামনে নিজের মতো প্রকাশ করার সাহসও ছিল না। রেনুকে চিরতরে হারানোর ভয় ছিল তার। সেই কারণেই তিনি তার মনের অনুভূতি তার কাছে প্রকাশ করতে দিচ্ছেন না। শচীন এবং রেনু তাদের নিজ নিজ বাড়িতে ছিল এবং এখন তারা প্রতিদিন চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলতে শুরু করেছে এবং তারা দুজনেই একে অপরের সাথে কথা বলতে উপভোগ করছে। শচীন যখন ট্রেনে পৌঁছানোর জন্য তখন তারপরে ভেঙে যায়। তখন রেনু তাকে তার পুরনো ফোনটি দিয়েছিল কাজটি চালানোর জন্য। একদিন রেনুর জন্মদিন ছিল, তাই সে তার কাছের লোকদের তার বাড়িতে ডেকেছিল, যার মধ্যে শচীন এবং অমল ছিল। আদি আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। সে রিনুর বাবা মাকে ইমপ্রেস করতে ব্যস্ত ছিল। শচীন খুব চিন্তিত বোধ করছিল যে সে রেনুর বাবা মা ইত্যাদির সাথে মিশে গেছে, যাতে তার কার্ড কেটে যায়। শচীন রেনুকে একটি সুন্দর উপহার দেয় যা চাপলে আলো জ্বলে। রেনুর বাবা মাকে আরো প্রভাবিত করার জন্য আদি একটি ভ্রমণের পরিকল্পনা করে এবং রেনু, শচীন এবং অমলকে অন্তর্ভুক্ত করে। আদির তখন মেজাজ খারাপ হয়ে যায়। এখন যখন সবাই বেড়াতে যায় তখন আদিও শচীনের ওপর নজর রাখত। সে যখন খারাপ ব্যবহার করত তখন সে রেনুকে বলতো, কিন্তু রেনু আদির এই আচরণে বিরক্ত হয়ে যায়। একটি সময়ের পরে সে তার কথা শোনা বন্ধ করে দেয়। রেনুকে শচীনের কাছাকাছি আসতে দেখে অমল শচীনকে বলে যে মনে হচ্ছে সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে, যখনই তুমি সুযোগ পাবে তাকে তোমার ভালোবাসার কথা প্রকাশ করবে। রেনু তার জীবন বৃত্তান্ত প্রস্তুত করতে ক্যাফেতে চলে যায়। সেইখানে শচীন রেনুকে তার মনের কথা বলে। তখন রেনু স্পষ্টভাবে বলে যে আমি তোমাকে ভালোবাসি না। শচীন বলে তুমি আমাকে একটি মোবাইল দিয়েছো এবং আমাকে একটি কাজের অফার করছো, এমনকি আমাকে তোমার ফ্ল্যাটে নিমন্ত্রণ করেছো, এবং তুমি আমাকে যা সাহায্য করেছো তা আমাকে আজ পর্যন্ত কেউ করেনি। তাহলে এই সব করার কি অর্থ? রেনু বলে যে এই সব করা মানে সামান্য ভালোবাসা নয়। এই কথা শোনার পর শচীন সেখান থেকে চলে যায় এবং আধি অফিসের সবার সামনে রেনুকে কাজের ব্যাপারে বকাঝকা করে এবং তাকে বলে যে এই ধরনের লোকদের পরের ট্রিপে আমন্ত্রণ না করতে। রেনু শচীনকে ফোন করে বলে যে আমি মনে করি আমি একটি বড় ভুল করেছি। সম্ভবত তুমি আমার কথা থেকে ভুল প্রত্যাশা পেয়েছেন। আমি তোমার সাথে যা ছিলাম তা আমার জন্য সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কিন্তু তুমি যদি তা ভুল ভেবেছ। আমার মনে হয় আমি সব সময় তোমার যত্ন নিই। আমি সব সময় বেবি সিটিং করতে পারি না। শচীন বলে, কিন্তু তুমি আমার সাথে ভালো বোধ করতেছ। তুমি ভয় পাও যে তুমি আমার সাথে থাকলে প্রেমে পড়তে পারো, যদিও তুমি এটি স্বীকার করতে চাও না। এরপর কার্তিকার বিয়ের কোনো অনুষ্ঠান হতে দেখা যায়। সবাই সেখানে উপস্থিত ছিল। শচীন আগে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তারাও আসে এবং মদ খাওয়া শুরু করে। যখন সে রেনুর সাথে কথা বলতে যায়, সে তাকে বলে যে তার ভিসা এসেছে এবং সে আগামীকাল ইউকে যাচ্ছে। তখন আদি শচীনের সঙ্গে কথা বলতে আসে এবং বলে তোমার সমস্যা কি? রেনু যেখানে যায় তুমি সেইখানে চলে আসো। এরপর শচীন বলে আমি তাকে ভালোবাসি, এমনকি তাকে বলেছি, কিন্তু সে আমাকে না বলেছে। তুমিও কি তাকে ভালোবাসো? তোমাকেও সে না বলবে। আদি বলে যে রেনু আমাকে ভালোবাসে। তখন রেনুকে দেখে সবার সামনে বলতে বলে যে তুমি আমাকে ভালোবাসো। তখন রেনু বলে যে না। তা শুনে শচীন আর অমল জোরে জোরে হাসতে থাকে এবং আদির ওপর দুজনেই ঠাট্টা করে। তখন আদি অপমানিত হয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। এখন পরের দিন যখন অমল শচীনকে এয়ারপোর্টে নামাতে যাবে, রেনুও তার সাথে যায়। রেনু শচীনকে ইউকে না যেতে বারণ করে, এখানেই থাকতে বলে এবং অন্য কিছু নিয়ে আলোচনা করার আগে তারা দেখতে পায় আদি গুন্ডাদের নিয়ে তাদের পিছনে আসছে। শচীন ও অমলকে মেরে ফেলার জন্য রেনু বলে যে আমি চাই না তুমি হায়দ্রাবাদ ছেড়ে চলে যাও। আমি তোমার যত্ন নিতে ভালোবাসি। তুমি চলে গেলে তোমাকে অনেক মিস করব, আর সেই সব কথা মনে রেখে নতুন করে বাঁচতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে আমার জীবনসঙ্গী সম্পর্কে আমি যা কল্পনা করেছিলাম তুমি তার সম্পূর্ণ বিপরীত, কিন্তু আমি মনে করি যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আদি গাড়িটি সামনে দাঁড় করিয়ে গুন্ডা দেখিয়ে শচীনকে মারতে শুরু করে। রেনু তার ব্যাগ থেকে আদি তাকে যে মরিচের স্প্রে দিয়েছিল তা বের করে তার উপর ব্যবহার করে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। রেনু তখন শচীনের প্রেমে পড়েছিল এবং সে তাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু শচীনও ভেবেছিল যে তাকে ইউকে যাওয়ার পরে কিছু করতে হবে, তাই সে তার সাথে দেখা করার পরে তাকে রেখে চলে যায়।
এই সম্পর্কটা শুধুই সংযুক্ত ছিল এবং ঘনিষ্ঠতা আসার কথা ছিল, কিন্তু দুজনের মধ্যে দূরত্ব ছিল, কিন্তু ভালোবাসা থাকলে দূরত্বটা শুধরে নেওয়া যেত এবং এই দূরত্ব নিয়েই তাদের ভালোবাসা বজায় রাখতে হতো। এখন আমাদের সেই দৃশ্য দেখানো হয়েছে যখন নিহারিকা টেরেস থেকে বিয়ারের ক্যান ছুঁড়ে ফেলেছিল। তখন নিহারিকা বলে, যার গায়ে পড়বে তুই তাকে বিয়ে করবি। সেই সময় অমল ও শচীন পাশ দিয়ে যাচ্ছিল এবং সেই ক্যান শচীনের গায়ে পড়ে। মানে, ভাগ্যের দিকে তাকান, যা পরিকল্পনা করা হয়েছিল ঠিক এভাবেই শেষ পর্যন্ত সত্যি হলো এবং তারপর এই গল্পটি দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন সিনেমার গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন সিনেমার গল্পে।